অ্যাস্থেমা সিওপিডি এই দুটোর মধ্যে পার্থক্যটা পলিউশন বাড়ছে, এই জিনিসটা আরো বাড়ছে। যে অ্যাস্থেমা কোনোদিন কিউরেবল নয়। অ্যাজমা কিউরেবল না, সিওপিডিটা একটু রিভার্সিবল হয় না। সকালে উঠে প্রাণায়াম করো, মেডিসিন একবার শুরু করলে মেডিসিন তো চলতেই থাকবে। তো ওবেসিটি কি লাংসের উপর কোনো রকম প্রভাব ফেলে? হ্যাঁ, অবশ্যই ফেলে। প্রথমত প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। টিবি কিন্তু ভারতের জাতীয় রোগ, টিবিটা কমে যায়নি। অ্যাডাল্ট ভ্যাকসিনেশন 65 এর উপরে আমরা সাজেস্ট করি। নিউমোনিয়ার প্রিকশন কি কি রয়েছে? যারা ইমিউনিটি কম আর কি, সেরকম পেশেন্টের চট করে এই সিজন চেঞ্জগুলো খুব আর কি ভয়ঙ্কর। কফ সিরাপের কিন্তু অনেক সাইড এফেক্ট আছে, এটাই আমার বারবার বলার, প্রতিটা পেশেন্টকে বলার। যে কোনো সিমটম যখনই শুরু হচ্ছে সেটাকে একটু লক্ষ্য রাখুন, এগুলোকে ইগনোর করবেন না, এগুলো কিন্তু পরবর্তীকালে কোনো বড় ডিজিজ হতে পারে। এই মুহূর্তে সমস্যা, সেই মুহূর্ত থেকে সাবধান হতে হবে এবং অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিন্তু জীবনকে অতিবাহিত করতে হবে। নমস্কার, আমি পিয়ালি। চেনার সময় আবারও হাজির প্রেসক্রিপশন নিয়ে। আমাদের প্রত্যেকেরই শরীর সম্পর্কে সচেতন এবং সাবধান হওয়া দরকার, আর তার জন্যই এই অনুষ্ঠান সাজানো। তবে শরীরের কোন সমস্যায় কখন কার কাছে যাব, এই ধারণাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের থাকা উচিত, যেটা না থাকার কারণে হয়তো আমরা মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। আর ঠিক সেই কারণেই আমাদের আজকের এই বিশেষ পর্বে বিশেষ অতিথি হয়ে রয়েছেন পালমোনোলজিস্ট ডক্টর কোহেনা রয়। নমস্কার। নমস্কার। স্বাগত আপনাকে। পালমোনোলজিস্ট, কোন সমস্যায় আপনার কাছে যাব, এটা নিয়েই কিন্তু বহু মানুষের মনের মধ্যে বহু প্রশ্ন রয়েছে। তো এই জায়গাটা একটু যদি ক্লিয়ার করেন। নিশ্চয়ই। পালমোনোলজিস্ট অনেকেই এখনো অবধি ঠিকমতো জানেন না। এরকম আমি অনেকবারই দেখেছি, অনেক চেম্বারে গিয়ে যখন বলছেন যে আমাদের পালমোনোলজিস্ট আছেন, আপনি দেখিয়ে নিন, তো উনি কিসের ডাক্তার? তো আপাতত করোনার আগে তো আরোই কেউ জানতো না। করোনা হওয়ার পর যখন মানুষ দেখলো যে করোনাতে মানুষের লাংসটা এফেক্টেড হচ্ছে, তখন বুঝলো যে লাংসের ডক্টর হয়, আর আমরা হচ্ছি লাংসেরই ডক্টর। লাংসের বিভিন্ন রোগের ডাক্তার বলতে পারেন। যেমন ধরুন হাঁপানি রোগ, হাঁপানি রোগে দুরকম আছে, অ্যাস্থমা, সিওপিডি, দুটোকে আমরা হাঁপানি রোগ বলে থাকি। এছাড়া নিউমোনিয়া লাংসের বা লাং ক্যান্সার বলুন, এছাড়াও আরও লাংসের কিছু বিরল রোগ রয়েছে, সেগুলোরই আমরা চিকিৎসা করে থাকি। লাংস ওরিয়েন্টেড বিভিন্ন রোগ। এবার বা ক্রনিক কাফ ধরুন, অনেকদিন ধরে কাশি হচ্ছে, কমছে না, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কমছে না, সেক্ষেত্রে যে অ্যালার্জি একটা কজ কাশির, এই সবগুলোই আমরা ট্রিটমেন্ট করে থাকি। এটাই মানুষের কাছে আর কি অ্যাওয়ারনেস নিয়ে যাওয়া যে লাংসেরও ডক্টর হয়, লাংস বিশেষজ্ঞ হয়। তো আপনার অর্গান শরীরে বাকি অর্গানের মতো লাংসটাও খুব ইম্পর্টেন্ট। একদম, তো সেখানে পালমোনোলজিস্টের ভূমিকা সেখানেই। একেবারেই তাই। তো পালমোনোলজিস্ট যখন এতগুলো বিষয় তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, এবং যে সমস্যাটা প্রায় ঘরে ঘরে আমরা দেখতে পাই, অ্যাস্থেমা এবং অ্যাস্থেমা সিওপিডি, এই দুটোর মধ্যে পার্থক্যটা একটুখানি মানুষ কি করে বুঝবে তার কোনটা হয়েছে? অ্যাস্থমা সিওপিডি, হ্যাঁ, এটা তো আজকাল ঘরে ঘরেই। আর যত দিনের পর দিন পলিউশন বাড়ছে, এই জিনিসটা আরো বাড়ছে। আর যেটা আমরা দিল্লিতে দেখতে পাচ্ছি, পলিউশন একিউআই লেভেল এত বেড়ে গেছে, ঠিক আছে, 400-র ওপর চলে যাচ্ছে। আমাদের কলকাতাতেও কিন্তু তাই। তো অ্যাস্থমা সিওপিডি দুটো আলাদা। অ্যাস্থমা হচ্ছে একটা জেনেটিক ডিজিজ, ওটা আপনার ছোটবেলা থেকেই থাকে শরীরে, যে জিনটা ধরুন আপনার বাবা মার আছে বা আপনার গ্র্যান্ড প্যারেন্টসদের আছে, সেক্ষেত্রে পেশেন্ট ছোটবেলা থেকে এইভাবে প্রেজেন্ট করতে পারে যে গায়ে খুব র্যাশেস বেরোচ্ছে, ইচিং হচ্ছে, ঠিক আছে। তো এটা কিছুদিন পর গিয়ে এটা রূপান্তরিত হলো এরকম যে পেশেন্টের খুব হাঁচি হয়, সকালে ঘুম থেকে উঠে পেশেন্টের 10-12টা হাঁচি হচ্ছে, বা ধূপের গন্ধে হাঁচি হচ্ছে, বা রাস্তায় ধুলোদের মধ্যে বেরোলে হাঁচি হচ্ছে, বা একটুতে গলায় কফ চলে আসা। ধরুন এই উইন্টার সিজনে বা মনসুন সিজনে একটু ঠান্ডা লাগলে বা এসির মধ্যে বসলে গলার মধ্যে কফ চলে আসছে, বারবার আমাকে গলাটা পরিষ্কার করতে হচ্ছে, ম্যাডাম আমার কাশি হচ্ছে, একটু এসির মধ্যে আমি কাজ করি, আমি ওয়ার্ক ফ্রম হোম করি, বা আমি আইটি সেক্টরে কাজ করি, খুব এসি চলে, আমার খুব কাশি হচ্ছে, এইভাবে প্রেজেন্ট করে। তো এগুলো এক ধরনের অ্যাস্থমার সিমটম। অ্যাস্থমা হচ্ছে এক ধরনের অ্যালার্জি। অ্যালার্জিটা শরীরে প্রথমে গায়ে র্যাশেস দিয়ে শুরু হতে পারে, বা কারো ডাইরেক্ট হাঁপানি হিসাবেও শুরু হয়। তো তারপর হাঁচি হওয়া, বা এই গলায় কফ চলে আসা, কাশি হওয়া, দীর্ঘদিন ধরে শুকনো কাশি হচ্ছে, কমছে না, সিজন চেঞ্জ হলেই কাশি হচ্ছে, বা কিছু খাবার খাওয়ার পর কাশিটা হচ্ছে। অ্যাস্থমা সবসময় পেশেন্ট যে হাঁপাবে তা কিন্তু নয়, এটাই পরে গিয়ে এবার, হ্যাঁ, ধরুন লাংসের ফাংশন
কমতে কমতে এখন মানুষ সে একটু সিঁড়ি দিয়ে উঠলে হাঁপাচ্ছে, একটু হাঁটলে হাঁপাচ্ছে, তারপর বয়সকালে আরো বসে থাকলেই হাঁপাচ্ছে, এইভাবেই ডিজিজটা প্রোগ্রেস করতে থাকে আর কি। একদমই তাই, মানে অ্যাস্থমা মানে আমরা যেটা জানি যে শুধুমাত্র হাঁপানি বিষয়টা কিন্তু সেটা নয়, তার মধ্যেও কিন্তু আরো অনেক কিছু রয়েছে। অনেক কিছু রয়েছে, হ্যাঁ। আর সিওপিডিটা একটু, সিওপিডিটাও হাঁপানি রোগী। এবার সিওপিডিটা হচ্ছে অ্যাকোয়ার্ড, মানে ওটা জেনেটিক হয় না। ধরুন কোনো পেশেন্ট ধরুন ছোটবেলা থেকেই প্যাসিভ স্মোকিং এ আছে, বাচ্চা, তার বাবা হয়তো স্মোকিং করে, প্রচুর হচ্ছে প্যাসিভ স্মোকিং করতে হয়েছে, বা কোনো পেশেন্ট অ্যাক্টিভ স্মোকার, সে নিজেই প্রচুর স্মোক করছে, বা এমন জায়গায় কাজ করছে যেখানে খুব পলিউশন আছে, ঠিক আছে, কোনো কারখানায় কাজ করছে বা কোনো মাইনিং ইন্ডাস্ট্রি বা স্যান্ড ব্লাস্টিং ইন্ডাস্ট্রি এইসব জায়গাতে কাজ করছে, সেখানে ওর প্রচুর ধুলোবালির এক্সপোজার হচ্ছে, সেটা থেকে লাংসটা ড্যামেজ হচ্ছে। তখন সেটা ড্যামেজ হয়ে গিয়ে যে ফুসফুসের যে নালীগুলো, তার ভেতরের যে পর্দাগুলো চেঞ্জ হয়ে হয়ে গিয়ে ওটাকে মানে আর কি মোটা হয়ে যাচ্ছে, যার জন্য অক্সিজেনটা ঠিকমতো ঢুকতে পারছে না, তো সেখান থেকে পেশেন্ট হাঁপাচ্ছে। একদমই এটা তাই। সিওপিডি, এটাকে হচ্ছে সিওপিডি, মানে অ্যাকোয়ার্ড, মানে পলিউশন রিলেটেড। এটা পলিউশন আউটডোর পলিউশনও হতে পারে বা ইনডোর পলিউশনও হতে পারে। একেবারেই তাই, অর্থাৎ অ্যাস্থমা এবং সিওপিডি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ডেফিনেটলি আমরা হয়তো আপাত দৃষ্টিতে একরকমভাবে ভাবি, কিন্তু ডাক্তারি পরিভাষায় কিন্তু দুটোর কিন্তু আলাদা আলাদা ধরন রয়েছে। অনেক ক্ষেত্রেই বলা হয় যে অ্যাস্থমা কোনোদিন কিউরেবল নয়, থেকেই যাবে কম বা বেশি। হ্যাঁ, ইজ ইট ট্রু? হ্যাঁ, অ্যাজমা কিউরেবল না, কিন্তু এটা কন্ট্রোল করে রাখা যায়। মানে অ্যাজমার কারণগুলো যদি আমরা ওই যেগুলো থেকে অ্যালার্জি আছে সেগুলো থেকে দূরে থাকতে পারি, মানে পলিউশনের মধ্যে ধরুন মাস্ক পরে যাওয়া, ধুলোবালিতে মাস্ক পরে বেরোনো, বা যেগুলো খাবারে অ্যালার্জি সেটাকে আমি অ্যাভয়েড করি, বা কিছু ভ্যাকসিনেশন আছে অ্যালার্জির এগেনস্টে সেগুলো আমরা নিই, তখন সেক্ষেত্রে অনেকটাই কন্ট্রোল থাকে। সেই সঙ্গে ব্রিদিং এক্সারসাইজ করা, ঠিক আছে, ভালো খাবার খাওয়া, ভিটামিন ডি জাতীয় খাবার, ভিটামিন ডি সাপ্লিমেন্টস, ভিটামিন সি, নিজের ইমিউনিটি বাড়ানো, ঠিক আছে, ঠান্ডা জিনিসগুলো একটু অ্যাভয়েড করা, যেগুলো এগুলো করলে বা স্ট্রেস কমালেও এগুলোতে মানে অ্যাজমা অনেকটা হেল্পফুল হয়। প্লাস প্রাণায়াম, যোগা, এগুলো তো আছেই। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি সাঁতারে ভর্তি করা, ঠিক আছে, হ্যাঁ, এগুলো থেকে অনেকটা এটা ফ্রুটফুল অ্যাজমা কন্ট্রোল করা, ঠিক আছে। আর সিওপিডির ক্ষেত্রে, সিওপিডিটা একটু মানে রিভার্সিবল হয় না, ঠিক আছে, ওটা ক্রমশ বাড়তেই থাকে। তো আমরা যদি স্মোকিং, ধরুন একটা পেশেন্ট 20 বছর স্মোকিং করেছে, 10 বছর স্মোক বন্ধ করে দিয়েছে, তখনও তার কোনো সিমটম হয়নি। 10 বছর পর পেশেন্ট প্রেজেন্ট করছে, আমি খুব হাঁপাচ্ছি, আমার সারা বছরই কাশি লেগে রয়েছে, খুব কফ উঠছে। তো আমি বললাম, আপনি কি স্মোক করতেন? না ম্যাডাম, আমি তো স্মোক করতাম না, অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, সেটা 20 বছর আগে করেছি, কিন্তু সেই যে লাংসটা ড্যামেজ হয়ে গেছে সেই এফেক্টটা পরে এসে আমাদের ধরা পড়ছে। তো এক্ষেত্রে স্মোকিংটা ছেড়েও পেশেন্ট কিন্তু বাঁচেনি, তার সিমটম দেখা গেছে। কিন্তু হ্যাঁ, পেশেন্ট যদি এখন কন্টিনিউ করতে থাকতো তাহলে যতটা সিমটম বেশি থাকতো ততটা হয়তো নেই, তার থেকে কম আছে। এবার এটাকেও ওই হোল্ড করে রাখা যায়, আমরা লাংসের এই ফাংশনটাকে হোল্ড করে রাখতে পারি যাতে আরও ডিটোরিয়েট না করে। সেক্ষেত্রে আমরা ইনহেলার দিলাম বা কিছু মেডিকেশন দিলাম, বা ওনাকেও কিছু প্রিকশন উনি ফলো করলেন, স্মোকিং করলেন না, বা এই জিনিসগুলো ফিউম এগুলো অ্যাভয়েড করলেন, সেক্ষেত্রে মানে হল্ট করা যায় আর কি। কিন্তু প্রোগ্রেস করবে এই ডিজিজটা, ঠিক আছে, আর যত দিন বাড়বে লাংসের ফাংশন কমবে, প্লাস প্রোগ্রেস করবে। মেডিসিন দিয়ে ওটাকে আমরা আটকে রাখবো, আর বছর বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন গুলো বা নিউমোনিয়া ভ্যাকসিন 5 বছর অন্তর, এগুলো করলে কি মানে এরকম পেশেন্টদের সর্দি কাশি বা এই মানে অ্যাটাকগুলো একটু কম হয়, সেক্ষেত্রেও ভালো হয়। মানে সেই জায়গাটাও তাহলে অনেকটা কন্ট্রোলে রাখা যায়। একেবারেই তাই, কন্ট্রোলে রাখা যায়। কিন্তু কন্ট্রোল না, প্রথম থেকেই যাতে সুস্থ থাকেন তার জন্য কিন্তু নিজের জীবনটাকে একটু ভালোবাসতে হবে, নিজেকে একটু ভালোবাসতে হবে। যাদের অ্যাস্থমা বা সিওপিডি রয়েছে তাদেরকে রেগুলার কোন কোন কাজগুলো আপনি সাজেস্ট করেন যে এটা করবেন, ওটা করবেনই না, কোন কোন জিনিসগুলো সাজেস্ট করবেন? সাজেস্ট করবো, প্রত্যেককেই বলি আমি, রোজ সকালে উঠে প্রাণায়াম করো। মেডিসিন একবার শুরু করলে মেডিসিন তো চলতেই থাকবে, রোজ সকালে উঠে প্রাণায়াম করুন। আর যেগুলো একটু মানে কষ্ট করে হলেও যেগুলোতে আপনার প্রবলেম সেগুলো অ্যাভয়েড করুন। ধরুন আপনার চিংড়ি মাছ খেলে খুব অ্যালার্জি হচ্ছে, ওটা খেলে কাশি বাড়ছে, খাবেন না। আমার আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে কিন্তু আমার খেলেই কষ্ট হচ্ছে, কিন্তু সেটা একটু অ্যাভয়েড করুন, সেটা আপনার জন্যই ভালো। বা সারা বছর একটু গরম জলে স্নান করা, ঠিক আছে, ঠান্ডা গরম মিশিয়ে একদম। আর এইগুলোই আর কি। আর রেগুলার বেসিসে হচ্ছে আপনার বিছনার চাদর চেঞ্জ করা, ইনডোর পলিউশন থেকে আর কি মানে এড়ানোর জন্য 7 দিন অন্তর আপনি চাদর চেঞ্জ করলেন, ঘর পরিষ্কার করলেন, তখন মুখে মাস্ক পরলেন, ঠিক আছে, ধুলোবালির মধ্যে গেলেন না, ছোট ছোট বিষয়গুলো স্মোক করলে তার থেকে হ্যাঁ দূরে, এইগুলো মোটামুটি ফলো করলে, বা যাদের খুব বাড়াবাড়ি, খুব বছরে 3-4 বার করে হচ্ছে মানে রিপিটেডলি ইনফেকশন হচ্ছে, বাড়ছে অ্যাজমা, তো সেক্ষেত্রে একটু ভ্যাকসিনেশন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা বছর বছর অক্টোবর মাস করে, সেপ্টেম্বর অক্টোবর করে নিয়ে নিন, তাহলে আপনি ভালো থাকবেন। এগুলো বলবো।
একদমই তাই। এই বিষয়গুলোর দিকে কিন্তু একটু দৃষ্টিপাত করতে হবে। আজকাল যে কোনো শারীরিক সমস্যা হলেই প্রায় বলতে শুনি বিশেষজ্ঞদের, যে তারা বলেন যে শরীরটাকে ফিট রাখুন, কারণ যে কোনো শারীরিক সমস্যার একটা মূল কারণ হচ্ছে ওবেসিটি। তো ওবেসিটি কি লাংসের উপর কোনো রকম প্রভাব ফেলে? হ্যাঁ, অবশ্যই ফেলে। মানে প্রথমত প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। একবার রোগটা হয়ে গেল, তারপর আমরা কিওরের পেছনে ছুটি, সেটা তো কিওর হয় না। অত সায়েন্স উন্নত নয় যে একদম পুরো আগের অবস্থায় ফিরিয়ে আনবে। ওবেসিটি তো একটা অবশ্যই কারণ। এই যে মানে সকাল থেকে বসে বসে কাজ হচ্ছে, কোনো হাঁটাচলা হচ্ছে না, এর ফলে আমাদের কি হয়, পেটের মধ্যে ফ্যাট জমতে থাকছে, একটা সেন্ট্রাল ওবেসিটি। আর যত ওবেসিটি বাড়বে, আমরা এমনি একটা ওবেস পেশেন্ট হাঁপিয়ে যায় সিঁড়ি দিয়ে উঠলে, তখন একটা সে শর্টনেস অফ ব্রেথ একটা ফিল করে। অ্যাস্তমা থাকলে সেটা আরও দুটো মিলিয়ে আরও বাড়ছে জিনিসটা, ঠিক আছে। তখন পেশেন্ট বলছে আমি, বা ওবেসিটি থেকে যেটা আরেকটা যেটা হয়, শুলে পেশেন্ট বলছে খুব নাক ডাকছি আমি, রাতে ঘুম ভেঙে যাচ্ছে, মাঝরাতে শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে। একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটা ডিজিজ হয়, ওটা ডেভেলপ করছে। যত ওবেসিটি বাড়ছে, আমাদের গলার কাছে ফ্যাটটা বাড়ছে। ওই গলার ফ্যাটটা কি করছে, আমাদের যে শ্বাসনালীর ওপর চাপ ফেলছে যখন আমরা শুয়ে পড়ছি, যার ফলে যখন হাওয়াটা ঢুকছে তখন একটা আওয়াজ হচ্ছে, যেটা নাক ডাকার মতো আওয়াজটা আসছে। তো তার ওই শ্বাসনালীটা চুপসে যাওয়ার জন্য অক্সিজেনটাও ঠিকমতো ঢুকতে পারছে না, যার ফলে পেশেন্ট মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো এটাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একটা সিমটম। ডে টাইম স্লিপিনেস বেড়ে যায়, পেশেন্ট বসে বসে ঘুমোচ্ছে, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে, বা গাড়ি চালাতে চালাতে অনেকে ঘুমিয়ে পড়ে। যত ওবেসিটি বাড়তে থাকে জিনিসটা আরও বাড়তে থাকে, ঠিক আছে। তো ওটা একটা ওয়েট রিডাকশন তো করতেই হবে, এটার মেন ট্রিটমেন্ট তো ওটাই। এছাড়া সিপ্যাপ থেরাপি করি আমরা, কিন্তু ওয়েট রিডাকশনটাই মূল, যে আমি ওই অবধি যাবোই না, ঠিক আছে। এত কিছু করার পর আমি একটা সিপ্যাপ মেশিন নিয়ে রাতে ঘুমাবো, তার থেকে আমি ওয়েট রিডাকশনটাই মেনলি করি। আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার যেমন শ্বাসকষ্ট হয়, সেরকম একটা সাডেন কার্ডিয়াক ডেথও হয়, রাত্রিবেলা হঠাৎ হার্ট অ্যাটাকে পেশেন্ট মারা গেল, ঘুমের মধ্যে মারা যায়, যেটা ঘুমের মধ্যে। প্রেশার বাড়তে থাকে, প্রেশার আনকন্ট্রোলেবল, একটা হাইপার টেনশন হয়, এগুলো এই ডিজিজটার একটা সাইড এফেক্ট, যেটা ওবেসিটি থেকেই হচ্ছে। একেবারেই তাই। লাংস নিয়ে একটা সব থেকে যে রোগটা আমরা প্রায়শই শুনে থাকি, লাং ক্যান্সার। এবং এটার পেছনে কারণ বলতে মানুষ বলেন যে যারা অতিরিক্ত অ্যালকোহলিক, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। কিন্তু এমনও দেখা গেছে কিছু ক্ষেত্রে যে তারা হয়তো অ্যালকোহলিক নয়, তা সত্ত্বেও হচ্ছে। এটার আসল কারণটা কি? হ্যাঁ, মানে অ্যালকোহলিক ঠিক না, মানে লাংসটা ধোঁয়া যাচ্ছে, ধরো স্মোকিংটাই হচ্ছে মেন কারণ, ঠিক আছে। এবার নন স্মোকারদের কি হচ্ছে না, হচ্ছে। এবার এটা জেনেটিক্যালি হচ্ছে ট্রান্সমিট হচ্ছে। ধরো তোমার ফ্যামিলিতে কারোর ক্যান্সার ছিল, অন্য জায়গায় ক্যান্সার ছিল, কোলনে ক্যান্সার ছিল, বা পেটে কোথাও ছিল, সেটা এবার মিউটেশন বলে একটা জিনিস হয়, যেমন ভাইরাস মিউটেশন হয়েছে, সেমনি জিনগুলোও হয়। তো তার পরের প্রজন্মে সেটা গিয়ে মিউটেশন হয়ে জিনটা ক্যান্সার তৈরি করে, এরকম একটা জিনে পরিণত হয়ে গেছে। মানে সে কোনোদিন স্মোক করেনি, সে কোনোদিন কোনো পলিউশনের মধ্যেও থাকেনি, তার ওটা হয়ে গেল। ফিমেল পেশেন্টদের কি, ছেলেদের নয় স্মোকিং করে ক্যান্সার হচ্ছে, ফিমেলদের কেন হচ্ছে লাং ক্যান্সার? তো এখানে স্টাডি করে দেখা গেছে কিছু ফিমেল পেশেন্ট যারা আজকালকার দিনে বয়স্ক, যারা আমাদের মায়েদের বয়সী বা দিদাদের বয়সী, ওরা কম বয়সে উনুনে রান্না করতো। তো ওই রান্না ওরা অনেক বছর ধরে করেছে, ফুঁ দিয়ে দিয়ে, মানে ধরো ওই যে রান্নাটা করতে হবে, টানছে, ফিউমটা যাচ্ছে, তখনই লাংসটা একটা ড্যামেজ হয়ে গেছে, পরে গিয়ে সেটা ক্যান্সার হচ্ছে, বা জেনেটিক যেটা কজ আছে। আর ছেলেদের ক্ষেত্রে স্মোকিংটা খুব বড় কজ। এছাড়া এনভায়রনমেন্টাল পলিউশন থেকে হয় বেশিরভাগটা, ধরো অকুপেশনাল এক্সপোজার, কোথায় কাজ করছে, ঠিক আছে, মাইনিং ইন্ডাস্ট্রি, স্যান্ড ব্লাস্টিং ইন্ডাস্ট্রি, ক্রনিক্যালি লাংসে ধুলো জমছে, তারপরে গিয়ে তার বয়সকালে গিয়ে একটা লাংসে হঠাৎ করে একটা প্যাচ, একটা টিউমার মতো দেখা গেল। লাংসের টিউমারটা বয়সকালে বেশিরভাগ ক্যান্সারই হয়, বিনাইন টিউমার হয় না তা না, বিনাইন টিউমারও অনেক হয়। যখনই আমরা দেখি এটা বয়স্ক মানুষ, এটা লাংসে একটা সাদা স্পট নিয়ে এসছে, আমরা ধরেই নিই সেটা, মানে বায়োপসি করার আগেই আমরা পেশেন্টদের এটাই বলে দিই, এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, আপনি বায়োপসিটা করিয়ে নিন। এবার সেক্ষেত্রে যদি দেখা যায় যে ওই টিউমারের সাথে লাংসের জলও জমে গেছে, তখন আমি বারবার বলবো, অনেক পেশেন্টই আসে, তারা বলে যে মানে কোন স্টেজে আছে, তা এটা একদমই লাস্ট স্টেজে চলে গেছে, ঠিক আছে। প্রথমে লাং ক্যান্সার একদমই প্রথমে বোঝা যায় না, কোনো সিমটম থাকে না, আমরা রেগুলার বেসিসে কিন্তু এক্সরেও করি না চেস্টে, খুব প্রবলেম না হলে। হঠাৎই পেশেন্ট আসছে যে আমার 6 মাস থেকে কাশি কমছে না, আমার ওজন কমে যাচ্ছে, আমার বুকে ব্যথা করছে, তখন এক্সরে করে দেখা গেল যে এরকম একটা সাদা একটা একদম হয়ে গেছে, একদিকটা বড় একটা জায়গা। অনেক সময় ডায়াগনোসিস ঠিক করে হয় না, অন্যান্য ডক্টররা বুঝতে পারে না, বা কিছু হলে লাংসের ডাক্তারের কাছে আস্তে আস্তে আরো অনেকটা সময় চলে যায়, তখন গিয়ে দেখা যায় জলও জমতে শুরু করে দিয়েছে। এরকমই অনেক পেশেন্টই পেয়েছি, ঠিক আছে। সুতরাং সেই জন্য যেই মুহূর্তে সমস্যা, সেই মুহূর্ত থেকে সাবধান হতে হবে, এবং অবশ্যই বিশেষজ্ঞের
পরামর্শ নিয়ে কিন্তু জীবনকে অতিবাহিত করতে হবে। রয়েছি প্রেসক্রিপশন নিয়ে, এগিয়ে নিয়ে যাব অনুষ্ঠান, তবে এই মুহূর্তে সময় একটা বিরতির। ফিরে এলাম প্রেসক্রিপশন নিয়ে, আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর কোহেনা রয়। আমাদের অনেক রকম সমস্যা নিয়ে আমরা, মানে লাংয়ের সমস্যা বলতে আমরা অনেক রকম বুঝি, তার মধ্যে যেটা হয়তো আমরা ভাবি সংখ্যায় কম, কিন্তু আমি এরকম বেশ কিছু দেখেছি যে ইন্টেরিয়ারে গেলে কিন্তু এই রোগটার প্রভাব এখনো রয়েছে, সেটা হচ্ছে টিবি। তো এটা তো মানে একটা সাংঘাতিক সমস্যা, একটা লং টার্ম ট্রিটমেন্ট, এটা নিয়ে একটু কিছু জানতে চাই। টিবি কিন্তু ভারতের জাতীয় রোগ, ঠিক আছে? টিবিটা মানে কমে যায়নি। আমরা প্রিভিলেজ সোসাইটি থেকে বিলং করি, আমরা বুঝতে পারি না, আমরা জানি না, কিন্তু আমাদের সোসাইটিতেও কিন্তু টিবি হচ্ছে। মানে আমরা জানি না বলে যে মানে হচ্ছে না তা নয়। তো ভারত সরকারের আমাদের টিবির ওপর অনেক প্রোগ্রাম রয়েছে যাতে টিবি মুক্ত ভারত আমরা বানাতে পারি, তো মানে এটা করেছে। তো টিবিটা যেটা প্রবলেম হয়, নোটিফিকেশন হচ্ছে না, তার জন্য ভারত সরকার কি করেছেন, মানে বিভিন্ন প্রতিটা সেন্টারে যাতে টিবির মানে ফেসিলিটি থাকে, ট্রিটমেন্ট ফেসিলিটি বলো বা ডায়াগনোসিস ফেসিলিটি, স্পুটাম থেকে যে মানে কফ পরীক্ষা করা, এই এক্স-রে, এগুলো সব জায়গায় রেখেছে। প্লাস আশা কর্মীদের কাজে লাগিয়েছে যে তুমি বাড়ি বাড়ি গিয়ে যাই এরকম করো, যাদের 2 সপ্তাহের বেশি জ্বর কাশি রয়েছে, তাই টিবি টেস্ট করো। করে যে রিপোর্টটা আসছে সেটাকে সবসময় এই জন্য আমরা বলি, যাদের পেশেন্টের 2 সপ্তাহ ধরে কাশি হচ্ছে, কমছে না, আপনি একটা কফ পরীক্ষা করে টিবি টেস্ট করুন। আর করবেন সরকারি জায়গা থেকে বা NABL অ্যাক্রিডিটেড কোনো ল্যাব থেকে, ঠিক আছে? সেখান থেকে করে সরকারি জায়গা থেকে খুবই প্রেফারেবল। কারণ কি হয়, সরকারের কাছে জানা যাচ্ছে না যে পেশেন্টটা হয়তো পজিটিভ আছে, ও লুকিয়ে গেল, কাউকে জানালো না, ঠিক আছে? তো পজিটিভ এলো, তখন ওখান থেকে জানা গেল, পুরো একদম সবাই জেনে গেল মানে সরকারিভাবে যে এই পেশেন্টটার এই বাড়িতে টিবি হয়েছে। তো সেখানে আশাকর্মীদের এভাবে বলা আছে যে আপনারা ওষুধ 3 দিন ছাড়া এরকম দিয়ে আসবেন, বা ওরাও সেন্টার থেকে, নিয়ারেস্ট সেন্টার থেকে ওষুধ পাবে। তো টিউবারকুলোসিস খুবই একটা কমন ডিজিজ। এই যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করছি, বাসে, ট্রেনে, মেট্রোতে বলো, এই মানে কনজেস্টেড এরিয়াগুলোতে আমাদের মুখের সামনে অনেকে হেঁচে কেসে চলে যাচ্ছে, ঠিক আছে? এবার কার আছে আমরা জানি না, আমরা মাস্ক তো রেগুলার বেসিসে ব্যবহার করি না। এবার ওইটা থেকেই ধরো, এবার আমার এক্সপোজার একটা হচ্ছে, তো সেখান থেকেই আমাদের টিবিটা কিন্তু হচ্ছে। এক্সপোজার ভারতবর্ষে প্রতিটা মানুষেরই টিবিতে হয়ে গেছে, তো সেটা থেকে কিছু মানে অ্যান্টিবডি তৈরি হয়েছে, কিন্তু সেই এক্সপোজারের পরিমাণটা যখন বেশি হয়ে যায় তখন সেটা ডিজিজ হিসেবে মানে আর কি আমাদের শরীরে দেখা যায়। যাদের ধরো ইমিউনিটি কম, বা ডায়াবেটিস পেশেন্ট, বা ধরো ক্যান্সার পেশেন্ট, যাদের ইমিউনিটি কম, যেসব পেশেন্টদের, বা যাদের প্রোটিন এনার্জি মানে প্রোটিনের পরিমাণ কম, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন আছে, রোগা মানে খাওয়া দাওয়া ঠিক করে না, তাদের এটা ইজিলি তাদের কাছে আর কি এটা দেখা দেয় যে। আর বাকিদের আমাদের যাদের এক্সপোজার হয়েছে হয়তো অ্যান্টিবডি ফাইট করে হয়তো কাজ করেছে। প্লাস আমরা ছোটবেলায় BCG ভ্যাকসিনেশনও দেওয়া হয়, ঠিক আছে? তো এই যে যেই মুহূর্তে টিবি হচ্ছে, এখনো কিন্তু ওই একটা লং টার্মের একটা ট্রিটমেন্ট চলছে, 6 মাসের একটা ট্রিটমেন্ট চলবে। কিন্তু আগে যেটা ছিল, টিবি হলে পেশেন্টের ট্রিটমেন্ট সেরকম ছিল না, একা দিনে পেশেন্ট মারা যেত। এখন এটাই যে মানে ঠিক সময় ধরা পড়লে পেশেন্ট মারা যাবে না, ট্রিটমেন্ট আছে। সে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হোক কি সেন্সিটিভ টিবি হোক, 2 রকম ট্রিটমেন্টই আছে। এবার হ্যাঁ, যদি খুব বেশি বাড়াবাড়ি, ধর 2টো লাংস একদম শেষ হয়ে গেছে, টিবি কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ অব্দি প্রতিটা অর্গানেই হয়, ঠিক আছে? শুধু লাংসে হয় এরকম না। ট্রিটমেন্টটা আমরা করি, চেস্টের ডক্টররা, ঠিক আছে? তো সেক্ষেত্রে তখন খুব বাড়াবাড়ি হয়ে গেলে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু টিবি ট্রিটমেন্ট আছে, টিবি ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়। টিবি হলে আপনারা আসুন, ডক্টরকে দেখান, টেস্ট করান, লুকিয়ে যাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। যদি ধরা পড়ে, আপনি বাড়ির লোকেদের থেকে আইসোলেটেড থাকুন, মাস্ক পরুন, নিজের জন্য প্লাস সবার জন্য, যাতে রোগটা না ছড়ায়। একদমই তাই। অনেক সময় দেখেছি যে মানে আমার নিজের চোখেই এটা দেখা যায়, একজন টিবি পেশেন্ট ওষুধগুলো কিন্তু তার স্কিনে বা তার কি বলবো মানে যে অংশ, ধরো আউটার পোর্শনে কিন্তু একটা এফেক্ট ফেলছে, এটা কি ফেলে? হ্যাঁ, টিবির ওষুধের অনেক সাইড এফেক্ট আছে। মাথার চুল উঠে যাওয়া থেকে শুরু করে গায়ে র্যাশেস বেরোনো, লিভারের প্রবলেম হওয়া, এমনকি সাইকোটিক প্রবলেম হওয়া, ঠিক আছে? এসবও হয়। যা হবে ডক্টরের কাছে গিয়ে বলুন, চেস্টের ডক্টর যাকে আপনি দেখাচ্ছেন গিয়ে বলুন এই প্রবলেম হচ্ছে, সেই মতো ওষুধ মডিফাই করা যায়, কিছুদিন ওষুধ স্টপ করা যায়, অন্য ওষুধ দেওয়া যায়, ঠিক আছে? কিন্তু নিজের মতো করে ওষুধ বন্ধ করে মানে আর কি দেবেন না, তাহলে কি হয় না, রেজিস্ট্যান্ট টিবি হয়ে যায়। পরের বারে যখন আপনার টিবিটা হবে না, সেটা কোনো ওষুধে কাজ হবে না, আর আপনি অনেক বেশি ছড়াবেন রোগটা। একদমই তাই। সেই জন্য নিজের জন্য এবং অন্যের জন্য, আপনার পরিবারের সদস্যদের জন্য কিন্তু পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে, সুস্থ থাকতে হবে। এমন অনেক পেশেন্ট আছে যারা অলরেডি সুগার বা হাই প্রেশারের ওষুধ খাচ্ছে, তাদের যখন টিবি হয় তারা খুব প্যানিকড হয়ে পড়ে।
তাদের অলরেডি মেডিসিন বার্ডেন অনেকটাই আছে, প্লাস তার সঙ্গে টিবি, সব ওষুধের মিলিয়ে অনেক সাইড এফেক্ট আছে, প্লাস সুগার পেশেন্টদের ধরুন টিবির ওষুধ খেলে কিছু কিছু ওষুধে হচ্ছে সুগার বাড়ছে কমছে এরকম ব্যাপার থাকে, সেই মতো ওষুধে কিছু মডিফিকেশন করতে হয়, একটু ফলো আপে থাকতে হয়, একটু রেগুলার বেসিসে টেস্ট করতে হয়। টিবির ওষুধ খাওয়ার 2 সপ্তাহ পরে আমরা লিভার ফাংশন টেস্টটা করতে দিই, ইউরিক অ্যাসিড এসব দিই, কারণ ইউরিক অ্যাসিড বাড়তে পারে, লিভারে প্রবলেম হতে পারে। তো এই জিনিসগুলো মানে ফলো আপে থাকতে হবে, নিজের মতো করে ওষুধ ছেড়ে দিলে হবে না বা ওষুধ থেকে পালালে হবে না, একদম তাহলে কিন্তু মানে বাঁচানো যাবে না একদমই তাই। এবং সুস্থভাবে বেঁচে থাকাটাই আজকাল কিন্তু খুব আশ্চর্যের, তাই সেখানে দাঁড়িয়ে আমরা যতটা পারি সাবধান হব, সচেতন হব, সেই জায়গাটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। বাড়িতে কারোর একজনের টিবি হয়েছে, বাড়ির অন্য সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন যে তাদেরও হয়তো হতে পারে, অর্থাৎ টিবি ছোঁয়াছে, এই জায়গাটা একটু ক্ল্যারিফাই। টিবি খুবই ছোঁয়াচে, ঠিক আছে, যাদের কফ পরীক্ষাতে টিবি পজিটিভ এসেছে খুবই ছোঁয়াচে। এছাড়া যদি অনেক সময় লাংসে 2 রকম টিবি হয়, একটা কফে পজিটিভ এলো, কাশি হচ্ছে পেশেন্টের, আর একটা হয় লাংসে জল জমে, সেই জল থেকে পরীক্ষা করে দেখা গেল টিবি হয়েছে, সেইটা ছোঁয়াচে হয় না। কিন্তু যদি আপনার কফে ধরুন রক্ত বেরোচ্ছে, কফে পজিটিভ এসছে, ব্যাকটেরিয়া আছে, সেটা কিন্তু খুব ছোঁয়াচে। অনেকের হয় গলায় গ্ল্যান্ডে টিবি হয়, সেটাও খুব একটা ছোঁয়াচে হয় না। বা এবার দেখো টিবি ধরো হচ্ছে কি, প্রথমে তো লাংস দিয়ে ঢুকছে, দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় গিয়ে ওই অর্গানে ধরো টিবিটা করছে, হয়তো লাংসে করলো না, এসকেপ করে গিয়ে পেটে করলো, কি মাথায় চলে গেল, টিবি মেনিনজাইটিস, যেটা খুবই ভয়ঙ্কর। পেশেন্টের মেনিনজাইটিস হয়েছে, পেশেন্ট মানে একদম অজ্ঞান হয়ে আছে, ঘুম থেকে উঠছে না, ঠিক আছে, কোনো সার নেই, সেরকম পেশেন্টদের কিন্তু মর্টালিটি রেট বেশি, মানে মরে যাওয়ার চান্স বেশি থাকে যদি না ওষুধ রেসপন্স ঠিক মতো করে খাওয়া, ঠিক আছে। তো অবশ্যই টিবি ছোঁয়াচে, যাই টিবি হোক না কেন, যদি অন্যগুলো ছোঁয়াচে নাও হয়, তাও বলবো আপনি আইসোলেটেড থাকুন, অন্তত 2 সপ্তাহ ওষুধ কাজ করতে সময় নেয়, যে মানে টিবি আর কি ধরো ব্যাকটেরিয়াটাকে মারতে আছে। যদি না রেজিস্ট্যান্ট হয়, বা রেজিস্ট্যান্ট হলে আলাদা কথা, তখন আবার টেস্ট করে দেখতে হবে যে কমছে না কেন, তখন ওষুধ চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আলাদা পরীক্ষা নিরীক্ষার মধ্যে আইসোলেটেড থাকতে হবে। এবার ম্যাক্সিমাম আমরা দেখেছি টিবি না বস্তি যারা থাকে তারা হয়, এবার একটা ঘরে 4-5 জন আছে, তারা কি করবে, এটা খুবই তাদের জন্য সমস্যাজনক, ঠিক আছে। তখন আর বড় ঘরে তো কোনো অসুবিধা হলো, একটা ঘর একজনকে দিয়ে দেওয়া হলো, আলাদা থালা বাসনে খেলো পেশেন্ট, এটা এইভাবেই আসলে টিবিটা ছড়ায়। মানে এইভাবে মানে আমাদের যে পার ক্যাপিটা আর কি আমরা কজন আছি, মানে একটু এয়ারি, ওই জন্য মানে খোলামেলা ঘর দরকার, একটা ঘরে ধরো একজন থাকলো এরকম দরকার, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মেনটেন করলে তবে হচ্ছে ছড়ানোটা আটকানো যাবে। আমাদের ইন্ডিয়াতে এটাই প্রবলেম হয়ে গেছে সেটাই, মানে এটা হচ্ছে একটা খুব বড় প্রবলেম ইন্ডিয়াতে। টিবি হলে কোন ধরনের খাবার সাজেস্ট করা হয় পেশেন্টের? টিবিতে হাই প্রোটিন ডায়েট আমরা সাজেস্ট করি, ঠিক আছে, যাতে ইমিউনিটি বাড়ে পেশেন্টের, বা টিবির ওষুধগুলো যাতে মানে আমরা মানে খেতে পারি, খেয়ে হজম করার একটা ব্যাপার রয়েছে, খুবই ইনডাইজেশন হয়। যাদের ওষুধ খেয়ে খুব বমি হয়, আমরা সাজেস্ট করি আপনি খালি পেটে খান, যাতে বমি হলে কি হবে না, ওষুধটা বেরিয়ে গেল, ঠিক আছে। এইটা প্লাস বমির ওষুধ বা কিছু সাপোর্টে কিছু ওষুধ দিয়ে রাখি, গ্যাসের ওষুধ, বমির ওষুধ, এইসব আমরা দিয়ে রাখি যাতে ওষুধটা ভালো কাজ হয়। হাই প্রোটিন ডায়েট, প্রোটিন পাউডার আমরা দিয়ে রাখি, বলি ভালো করে মাছ মাংস ডিম খাও, ঠিক আছে। এবার সুগার যদি পেশেন্ট থাকে তাহলে সুগার খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে, সুগার বাড়লে টিবিটা বাড়বে, ঠিক আছে, ইনফেকশন বাড়বে। তো খাওয়া দাওয়া ভালো করতে হবে। হাই প্রেশারের পেশেন্টের যদি টিবি হয় তাহলে তো হাই প্রোটিন খাবার তাকে সাজেস্ট করা যায়। হাই প্রোটিন থেকে যে প্রেশার বাড়বে সেরকম নয়, অ্যাকচুয়ালি ফ্যাট জাতীয় খাবারটা আমরা অ্যাভয়েড করতে পারি, ওটাই পরে গিয়ে সুগারও বাড়ায়, প্রেশারও বাড়ায়, ঠিক আছে। কোনো ধরো ট্রান্স ফ্যাট বেশি সব খাবারে, ধরো ফাস্ট ফুডগুলো, স্যাচুরেটেড ফ্যাটগুলো বেশি, সেগুলোই আমরা অ্যাভয়েড করতে বলি, ঠিক আছে। সুতরাং কোন ধরনের খাবার খাবেন, কোন ধরনের খাবার থেকে বিরত থাকবেন, সমস্ত বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যায় যদি সঠিক সময়ে একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে আমরা পৌঁছাই। কিন্তু ভুলটা আমাদের সেখানে হয়ে যায়, প্রথমত আমরা জানি না, দ্বিতীয়ত হচ্ছে আমরা জানার চেষ্টা করি না, ফলত সমস্যাগুলো কিন্তু এইটুকু থেকে এতটা হয়ে যাচ্ছে। তাই সমস্যাটা ছোট থাকতে তাকে নির্মূল করুন, সেটা যাতে আগামীতে আপনার বা আপনার পরিবারের কারুর জীবনে কোনো রকম নেগেটিভ প্রভাব ফেলতে না পারে। একটু অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নিয়ে কথা বলবো। অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, হ্যাঁ, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন হচ্ছে যে 65-এর উপরে আমরা সাজেস্ট করি, যে কোনো রোগ থাকুক কি না থাকুক, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, এটা সাজেস্ট করি। এছাড়া যদি 65-এর নিচে কারোকে ভ্যাকসিন নিতে হয়, ধরো কারোর কিডনির প্রবলেম আছে, ক্রনিক কিডনি ডিজিজ, ঠিক আছে, ডায়ালিসিস চলছে এরকম, বা কারোর ধরো অ্যাস্থমা, সিওপিডি, বা লাংসের ব্রঙ্কিয়েকটাইসিস বলে একটা ডিজিজ হয়, সেখানে পেশেন্টের সারা বছর খুব কফ ওঠে, ঠিক আছে, ব্রঙ্কাসগুলো নষ্ট হয়ে যায়, এরকম আরও কিছু ডিজিজ আছে লাংসে, আইএলডি বলে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এগুলোতে আমরা 65-এর নিচেই আমরা বলি যে আপনারা ভ্যাকসিনেশন স্টার্ট করুন।
এর মধ্যে দু রকম আছে। ইনফ্লুয়েঞ্জাটা আপনারা বছর বছর নিন, বছরে ধরুন ওই শীতটা পড়ার আগে সেপ্টেম্বর অক্টোবরে। নিউমোনিয়া অনেক রকম ভ্যাকসিন হয়, 13 ভেরিয়েন্টের আছে, 20 ভেরিয়েন্টের আছে, 23 ভেরিয়েন্টের আছে। 13 আর 20টা এখন বেশি চলছে, বছরে সারা জীবনে একবার নিলেই হয়। আর তার এক বছর পর ধরো 23 ভেরিয়েন্টটা নিলে সেটা 5 বছর ছাড়া ছাড়া তোমাকে নিতে হয়, ঠিক আছে? এটা কোন ভ্যাকসিনেশনটা কার জন্য অ্যাপ্লিকেবল সেটা তো নিশ্চয়ই এটা ডাক্তারের কাছে গেলে অবশ্যই আপনি জানতে পারবেন। সব ভ্যাকসিন আছে বলে আমাকে সব ভ্যাকসিন দিয়ে দিলে আমি একদম ঠিক হয়ে যাব সেটাও নয়, আপনার হয়তো দরকারই নেই তাও আমি নিয়ে নিচ্ছি সেটাও নয়, ঠিক আছে? তো এটার জন্য আপনাকে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। ভ্যাকসিন চারিদিকে অ্যাভেলেবেল আছে, ওষুধ দোকানে আছে মানছি, তাও ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে আপনি ভ্যাকসিনটা নিন, সেটাই মানে বলবো সবাই। একদমই তাই। এই যে একটা সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা, আবার গরম থেকে বর্ষা, সর্দি কাশি তো লেগেই রয়েছে। কারুর যারা একটু দুর্বল ভেতর থেকে, তাদের নিউমোনিয়া হয়ে যাচ্ছে। তো এই নিউমোনিয়ার প্রিকশন কি কি রয়েছে? এবার যাদের আগে থেকে লাংসের প্রবলেম রয়েছে তাদের তো এটা চট করেই মানে লাংসে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে। এছাড়াও যারা সুগার পেশেন্ট তাদেরও একটা থাকে চান্স নিউমোনিয়া হওয়ার। এছাড়া ধরো কিডনির পেশেন্টদেরও মানে এরকম যারা ইমিউনিটি কম আর কি, সেরকম পেশেন্টদের চট করে সিজন চেঞ্জগুলো খুব আর কি ভয়ঙ্কর। কাশি হচ্ছে, কমছে না, বুকে ব্যথা হচ্ছে, জ্বর আসছে, খুব জ্বর আসছে, শ্বাসকষ্ট হতে হসপিটালে ভর্তি হতে হচ্ছে। তো সিজন চেঞ্জগুলোতে সাবধানে থাকতে হবে। ভ্যাকসিনেশনটা খুবই ইম্পর্টেন্ট এইসব পেশেন্টদের জন্য। নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জাটা তুমি নিয়ে নাও, ঠিক আছে? সেপ্টেম্বর অক্টোবর দুটো আলাদা ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জাটা বেশি সাজেস্ট করবো কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটাই বেশি আমাদের হয়। এছাড়া করোনার সময় যেরকম আউটব্রেক হয়েছিল, এটা তো বলা যায় না কোন ভাইরাসটা কখন মিউটেশন হয়ে যাবে, ঠিক আছে? মাস্ক ইউজ করতে আমি সবাইকে সবসময় বলি, জানি খুব কষ্টকর রাস্তায় বেরোলে, কিন্তু কি এখন যে পরিমাণ পলিউশন আছে বা এই পেশেন্টের কি রোগ আছে আমরা জানি না, একটা পাবলিক ট্রান্সপোর্টে মানে আমরা যাচ্ছি, মাস্কটা ইউজ করলে অনেকটা ভালো থাকা যায়। অনেক পেশেন্ট করে কিন্তু ভালোও আছে, ঠিক আছে? অ্যাজমাটা তাদের অনেকটাই কিওর হয়ে গেছে। ধুলোবালিটা হ্যাঁ আছে, প্লাস লাংসের এক্সারসাইজ করা, ঠিক আছে? আর ভালো খাবার খাওয়া, প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই, ইমিউনিটি বাড়ানোর জন্য এই খাবারগুলো খাওয়া, হেলদি ফুড খাওয়া, ফাস্ট ফুডকে অ্যাভয়েড করা, এই জিনিসগুলো করলে মোটামুটি, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম অ্যাভয়েড করলে মোটামুটি অনেকটাই ভালো থাকা যায়। বারবার বলছি, এটা করে না সবাই, ঠিক আছে? জানে তার প্রবলেম আছে, তাও সে খেয়ে একদম লাংসে একদম ঘর করতে করতে চলে এসে একদম শ্বাসকষ্ট এরকম নিয়ে চলে আসে, একটা সাংঘাতিক জায়গায় চলে আসে। এবং একটা কথা আমি বলবো যে ডাক্তারদের সঙ্গে আমরা যখনই কোনো আলোচনায় বসছি, যে কোনো সমস্যার কথা বলছি, কিছু প্রবলেম কিন্তু সব রোগের জন্য কমন। একটা হচ্ছে ওবেসিটি, একটা হচ্ছে আমাদের ফুড স্টাইল, আর তার সঙ্গে তো লাইফস্টাইল আছেই, সেটা নতুন করে বলার নেই। সুতরাং এই জায়গাগুলোয় কিন্তু একটু পরিবর্তন আনতে হবে। প্রত্যেক দিন বাইরের খাবার খাওয়া তো একেবারেই ঠিক নয়, যেটা অনেক সময় অনেকে করে বসেন, সেটা হয়তো বাড়িতে পসিবল হয় না। আমি তো বলবো যে অন্তত একদিন রান্না করে দুদিন খান, স্টিল ঘরের খাবার খাওয়াটা খুব দরকার, যেটা কিন্তু এখন আমরা করি না সেইভাবে। ফুড চার্টটার দিকে না, সেটা এখন করাই হয় না, মানে সবাই খুব ফাস্ট লাইফস্টাইল। একদম সকালে উঠে এই টাইমের মধ্যে আমাকে অফিস পৌঁছতে হবে, এই টাইমের মধ্যে আমাকে মিটিং এ বসতে হবে, সে ঘর থেকে কাজ করলেই হোক কি বাইরে গিয়েই হোক। তো কোনো রকমে যা হাতের কাছে পাচ্ছি সুইগি, জোম্যাটো থেকে বা যাই থেকে অর্ডার করে আমরা খেয়ে নিচ্ছি। একদম। আর বাড়িতে মা রান্না করে দিলে সেটা আর পছন্দ হচ্ছে না। এইভাবেই করে আর কি, মানে আমাদের ওবেসিটিও বাড়ছে, ইমিউনিটিও কমছে, সমস্যাও বাড়ছে। প্রেসক্রিপশন নিয়েছিলাম আজকে, কিন্তু আস্তে আস্তে যা হয়, সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার বন্ধুদের জন্য ছোট্ট একটা টিপস। আপনারা ডাক্তারকে দেখান, ঠিক আছে? ছোটোখাটো সর্দি কাশি হলেও আমরা ওষুধ দোকান থেকে ওষুধ কিনে কফ সিরাপ খেয়ে আমরা কিওর করলাম, সেটা একদমই নয়। কফ সিরাপের কিন্তু অনেক সাইড এফেক্ট আছে, এটাই আমার বারবার বলার, প্রতিটা পেশেন্টকে বলার। ওভার দ্য কাউন্টার যে কফ সিরাপগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা ড্রাই কাফ হোক মানে ওয়েট কাফ হোক আপনারা কিনে খান, সেটা না করে ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন খান। সেই সঙ্গে যে কোনো সিমটম যখনই শুরু হচ্ছে সেটাকে একটু লক্ষ্য রাখুন, সেটা কাশি হোক, বুকে ব্যথা হোক, যাই হোক, হাঁপাচ্ছেন, এগুলোকে ইগনোর করবেন না, এগুলো কিন্তু পরবর্তীকালে কোনো বড় ডিজিজ হতে পারে। তাই জন্য ডে 1 থেকেই সতর্ক হন, নিজের শরীরের ওপর খেয়াল রাখুন, ভালো খাওয়া দাওয়া করুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।